স্বাগত জানাচ্ছি আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব সংরক্ষিত নারী আসন কোন যোগ্যতায় মনোনয়ন এই বিষয়টি নিয়ে, এবং আলোচনার জন্য আমরা স্টুডিওতে আজকে আমাদের সাথে পেয়েছি শহীদুল ইসলাম, সম্পাদক ও মানব কণ্ঠ ও সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়নের। আপনাকে স্বাগত আমাদের আলোচনায়। আমরা আরও একজন আলোচক পাবো আমাদের মাঝে, তবে আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করে দিই। আমরা সবাই দেখলাম যে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে 2024-এর গণ অভ্যুত্থানে রাজপথে ছিল নারীদের সরব উপস্থিতি, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আমরা নারীদের দৃশ্যমান নেতৃত্বের আসলে অভাব বলা যায় দেখতে পেয়েছি। এরকমটি কেন হলো? আসলে জুলাই গণ অভ্যুত্থানে যে নারীদের যে সাহসী ভূমিকায় আমরা পেয়েছিলাম, রাজপথে তারা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, অবস্থান করেছেন, কিন্তু পরে রাষ্ট্র সংস্কার কিংবা নীতি নির্ধারণের জায়গায় সেই উপস্থিতি আসলে ততটা দেখা যাচ্ছে না। কেন এই বৈপরীত্যটা কেন হচ্ছে, বা এই অবস্থানটা কেন তৈরি হলো নারীদের জন্য? তো ধন্যবাদ প্রথমে আপনাকে, আপনার মাধ্যমে দেশ টিভির দর্শক শ্রোতাদেরকে। যে বিষয়টি নিয়ে আসলেন যে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ প্রত্যাশার চেয়ে কম, যেটি আপনার বক্তব্যের মধ্যে দিয়ে এসছে, যে আপনি যে বিষয়টি উত্থাপন করেছেন। দেখুন, বাংলাদেশের নারী নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন থেকে কথা হচ্ছে। নারীদের বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ, এটি নিয়ে কথা হচ্ছে। তো আমরা দেখেছি যে এটি আমাদের সৌভাগ্য দুর্ভাগ্য যাই বলেন, অনেকে অনেক দৃষ্টিতে এটি দেখবেন যে বাংলাদেশের পরপর দুইজন নারী প্রধানমন্ত্রী ছিলেন, একসময় বাংলাদেশের স্পিকার নারী ছিলেন। তো দীর্ঘ 16 বছরে এক ধরনের শাসন বাংলাদেশের উপরে চেপে বসেছিল। সেই শাসন থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করবার জন্য এদেশের ছাত্র জনতা মাঠে নেমে এসেছিল, তার সাথে নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আমরা দেখব যে এই আন্দোলনের সময় রাজপথে ছোট ছোট ছেলেমেয়েদের সাথে তাদের মায়েরাও অংশগ্রহণ করেছিল, যেই অংশগ্রহণ এদেশের ক্ষমতার মসনদকে কাঁপিয়ে দিয়েছিল। আমরা নারীদের যে ভূমিকা দেখেছি, তো সেই দিক থেকে প্রত্যাশা ছিল অনেকের যে আগামীর বাংলাদেশে, যে নতুন বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি, সেই বাংলাদেশের রাজনীতিতে, সেই বাংলাদেশের শাসন ক্ষমতায়, সেই বাংলাদেশের সংসদে নারীদের অংশগ্রহণ বেশি থাকবে, এই প্রত্যাশা ছিল। তো সেই প্রত্যাশার চেয়ে শুধু কম বলবো না, অনেক কম নারীদের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। এটি যেমন সত্য, আবার নারীদের বাংলাদেশের রাজনীতিতে আসবার জন্য যে ধরনের পরিবেশ দরকার, সরাসরি রাজনীতিতে আসবার জন্য, সেই ধরনের পরিবেশেরও কিছুটা সমস্যা এখনও রয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে, আমি বলবো। তো এদেশের এর দুটি কারণ থাকতে পারে। একটি হচ্ছে যে ক্ষমতার রাজনীতি যারা করেন, তারা ক্ষমতা কেন্দ্রিক চিন্তা করেন, যে তাদের সংসদীয় আসন কেন্দ্রিক চিন্তা করেন, তারা স্থানীয় সরকারে চেয়ারম্যান, মেম্বার, মেয়রদের নির্বাচিত হওয়ার বিষয়টি তাদের মাথায় থাকে। সেখানে দেখেন যে সেখানে কে কম্পিটেন্ট প্রার্থী, তো সেখানে একজন পুরুষের জায়গায় একজন নারীকে দিলে তারা নির্বাচনে জিতবেন না হারবেন, সেই চিন্তারই যেমন তাদের থাকে। এরপরে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের একটা প্রভাব, ইসলামের একটা প্রভাব এখনো রয়ে গেছে। তো সেইখানে এদেশে যারা ধর্ম বিশ্বাসী, যারা ধর্মীয় আদর্শ লালন করেন, যারা ইসলামের আদর্শের রাজনীতি করেন, তাদের ক্ষেত্রে আবার আরেক ধরনের এক ধরনের কি বলবো আমি এটাকে, এক ধরনের প্রতিবন্ধকতা যেটি বলি আমরা স্বাভাবিকভাবে যেটি দেখি, সেটি হচ্ছে যে তাদের রাজনীতিতে নারীদের প্রকাশ্যে আসার মানে কালচারটা খুব কম। তাদের রাজনীতিতে পুরুষদের পাশাপাশি তারা একসাথে রাজনীতি করেন না, তারা নারীদের রাজনীতিটা একটু ভিন্নভাবে করেন, যার কারণে তাদের রাজনীতিটা নারীদের অংশগ্রহণটা দৃশ্যমান হয় না। এই দৃশ্যমান না হওয়ার কারণে আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশের নারীদের রাজনীতিতে অংশগ্রহণ কম। তো এটি আমরা যদি এখন যারা ক্ষমতায় রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ যতটা প্রত্যাশা করেছিলাম যে তাদের যে সবার জন্য উন্মুক্ত রাজনীতি, নারীদের জন্য, পুরুষদের জন্য, সেখানেও তুলনামূলক কম। আর যারা সেই মনোনয়ন প্রত্যাশীদের একজনের কথা আমি একটু আপনাকে বলতে চাই, যে তিনি বলেছেন, নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের একজন তিনি বলেছেন যে 7 জনের বেশি রাস্তায় আন্দোলনে ছিল না, এখন শুনছি 700 আবেদন জমা পড়েছে।
আমরা জেল খেটেছি, জুলুম নির্যাতনের শিকার হয়েছি, রিমান্ড খেটেছি, আন্দোলনের প্রতিটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। এখন দলের কাছে প্রত্যাশা আমরা যারা মাঠে ছিলাম তাদের যেন মূল্যায়ন করা হয়। উনি নিশ্চয়ই মনোনয়ন প্রত্যাশী বা মনোনয়ন ফর্ম কিনতে গিয়েছিলেন, হয়তো এই জন্যই হয়তো এই কথা বলেছেন, তার অভিজ্ঞতার আলোকে এই কথাটি বলেছেন। কেন হচ্ছে এরকম তার প্রতিক্রিয়াটি হলো? জি, আপনি ঠিকই শুনেছেন, ঠিকই বলেছেন। আমিও শুনেছি। একজন না, বেশ কিছু নারী সংসদ সদস্য প্রার্থী তারা এই অভিযোগটি করেছেন। তারা বলেছেন যে জুলাই বিপ্লবের আগে যখন রাজপথে আন্দোলন হয়েছে তখন নারীদের অংশগ্রহণ কতটুকু ছিল, কারা কারা রাজপথে ছিল। আমরা যারা রাজপথে ছিলাম, আমরা হাতে গোনা কয়েকজন ছিলাম, যাদেরকে পাইনি তারা এখন মনোনয়ন পত্র কিনছেন এবং তারা নারী আসনের এমপি হওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন। তিনি এই আপত্তির জায়গাটি তার সঙ্গত। আমি এজন্য বলবো যে এই সঙ্গত। তো দীর্ঘ এই 16 বছরের আন্দোলনের সময় যারা ছিলেন না, আপনি যেটি বলছেন 700-র অধিক না, আমার কাছে মনে হয়, আমি পরিসংখ্যানটি আমার কাছে 1000-এর অধিক যারা মনোনয়নপত্র কিনেছেন। না, যেটা সেটাই যে আজকে কিছু মিডিয়াতে এসছে 1000-এর অধিক নারী, যেখানে বিএনপির কোটায় তারা 36 জন নারী আসন পাবেন, সেখানে 1000-এর উপরে নারী সেখানে আবেদন করেছেন সংসদ সদস্য হওয়ার জন্য। তো সেইখানে যেই অভিযোগটি তিনি করেছেন, এই অভিযোগের সত্যতা এজন্য আছে যে আরেকজন যিনি অভিযোগটি করেছেন তার বিপরীতে আরেকজন নারীর সাংবাদিকরা তার সাক্ষাৎকার নিচ্ছিল। তিনি বলেছেন, দেখেন, আমি দীর্ঘ সময় আসলে আন্দোলনে ছিলাম না, এটি সত্য, কিন্তু আমি বিএনপিকে ভালোবাসি, আমি আগামীর দিন থেকে বিএনপির রাজনীতিটা করতে চাই, এটি হচ্ছে তার প্রত্যাশা। আর ওনাদের প্রত্যাশা যে আমরা 16 বছর জেল খেটেছি, জুলুমের শিকার হয়েছি, রাজপথে ছিলাম, ডজন ডজন মামলা হয়েছে, তাদের এই দাবিটি তো সঙ্গত, তাদের এই মানে এই অভিযোগটিও সঙ্গতই আমি বলবো। সেখানে যারা এই আসন সংখ্যাগুলো নির্ধারণ করবেন সেখানে সেই বিষয়টি মাথায় রাখবেন, কিন্তু তারা যে মাথায় সঠিকভাবে রাখছেন না তার একটি উদাহরণ আমি দেই। তারা সঠিকভাবে রাখছেন না। যারা আমরা দেখেছি যে এই দীর্ঘ 16 বছরে আওয়ামী শাসনের এই দুঃশাসন, যেটিকে বলবো আমি আওয়ামী দুঃশাসনের সময় এদেশের গণমাধ্যম কর্মীরা এদেশে তাদের নির্বিঘ্নে তারা কাজ করতে পারেনি। গণমাধ্যম কর্মীরা তাদের সংবাদ প্রচারের ক্ষেত্রে, সংবাদ সংগ্রহের ক্ষেত্রে একটি নির্বিঘ্ন পরিবেশ তারা পায়নি। তো সেক্ষেত্রে এক শ্রেণীর সাংবাদিক ছিল যারা সরকারের প্রচার মাধ্যম হিসাবে, প্রচার কর্মী হিসাবে যারা কাজ করেছে তাদের জন্য অবারিত সুযোগ ছিল, কিন্তু যারা সাংবাদিকতা করতে চেয়েছে তাদের জন্য পরিবেশটা অত্যন্ত কঠিন ছিল এই দীর্ঘ 16 বছরে। সেই সময় যারা সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য, সাংবাদিকদের গণমাধ্যম বিরোধী যে কালা কানুন যেটাকে আমরা বলি, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এরপরে গণমাধ্যম নিষ্পেষণ করবার জন্য, গণমাধ্যমের কণ্ঠকে রোধ করবার জন্য এর আগে যে আইনগুলো করা হয়েছে, তো সেই সাইবার সিকিউরিটি অ্যাক্টের আগে আরেকটা আইন করা হয়েছিল, সেটিকে সংশোধন করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছিল। তো সেই সময় এই গণমাধ্যম কর্মীদের অধিকারের জন্য, গণমাধ্যমের স্বাধীনতার জন্য, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য এক শ্রেণীর সাংবাদিক আন্দোলন করেছে রাজপথে। তারা গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করেছে। সেই জন্য কি তাদের এত অনুযোগ অভিযোগ? হ্যাঁ, একটু বলি আমি। সেখানে প্রায় বিগত ওই সরকারের আমলে 16 বছরে আমাদের হিসাবে প্রায় 65 জন সাংবাদিক সারা দেশে নিহত হয়েছিল। সেই সাংবাদিক হত্যার বিচার হয়নি। তো সেই সময় যারা আন্দোলন করেছেন, এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে কিছু সাংবাদিক অভিযোগ করছেন যে যারা রাজপথে এই সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করেছে, তারা সঠিকভাবে মূল্যায়িত হননি। বিভিন্ন জায়গায় নিয়োগের ক্ষেত্রে এটি কারো কারো অভিযোগ আছে। তো এর মানে হচ্ছে যে এই অভিযোগটি শুধু নারীদের যে আছে এটি নয়, রাজপথে যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, নির্যাতনের শিকার হয়েছে, তাদেরও এই অভিযোগটি রয়েছে। আমার মনে হয় সেই অভিযোগের জায়গাগুলোকে অ্যাড্রেস করে যারা সরকারে আছেন, যারা বিরোধী দলে আছেন, তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন না করলে হবে কি, যে যারা এখন সরকারে আছেন তাদের কাছ থেকে ওই ত্যাগী নেতারা দূরে সরে যাবেন, যারা বিরোধী দলে আছেন তারাও যদি তাদের লোকদেরকে মূল্যায়ন করতে ব্যর্থ হন, তাহলে তারাও তাদের কাছ থেকে দূরে সরে যাবে। শহীদুল ইসলাম, আমি এই পর্যায়ে আপনার কাছে আরেকজন মনোনয়ন প্রত্যাশীর একটু মন্তব্য তুলে ধরতে চাই। উনি বলেছেন যে প্রধানমন্ত্রী তো মনোনয়ন প্রত্যাশী কারোর সঙ্গে সাক্ষাৎ দিচ্ছেন না, সবাই সংসদে গিয়ে ওনার কার্যালয়ের সামনে দাঁড়ান, উনি দপ্তরে প্রবেশ এবং বের হওয়ার সময় সবাই সারি বেঁধে দাঁড়ান, সালাম দেন, এইটুকুই। আপনি আসলে কি বলতে চান? দেখুন, হ্যাঁ, এটি নিয়ে বেশ কথা হচ্ছে। আপনি যেটি দেখছেন,
আমার কাছে মনে হয় তো এর তো সত্যতা রয়েছে। তো এখন প্রধানমন্ত্রী এই সব বিষয়গুলো অ্যাড্রেস করে তাদের সব অভিযোগ শুনতে পারবেন, সব দাবি আদায় করতে পারবেন, এটি যেমন সঠিক নয়, আবার তিনি কোনো কথা বলবেন না, তাদের দাবি দেওয়া শুনবেন না, এটিও সঠিক পদ্ধতি নয়। দুটিরই একটি সমন্বয় হওয়া দরকার আমি মনে করি। সেই সমন্বয়টি হচ্ছে না। আপনি দেখবেন সংসদে গিয়া সংসদের প্রধানমন্ত্রী তিনি বক্তব্য দেন না, তার পক্ষে আরেকজন বক্তব্য দেন, এটি নিয়ে যেমন কথা হয়। জি। এরপরে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের তো একটি সিস্টেমের মধ্যে দিয়ে আমার মনে হয় যে তাদের কথাগুলো শোনা দরকার ছিল। তো সেই সিস্টেমটি যদি এস্টাবলিশড না হয় তাহলে যে যারা দূর থেকে আসছেন, যারা আন্দোলনে ছিলেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদেরকে যদি ওই পথে গিয়ে তার যাওয়া আসার পথে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হয়, সেটি ভালো দেখা যায় না। যেমন নিশ্চয়ই। যেমন দেখবেন যে এটি নিয়ে বেশ কথা হয়েছে, প্রধানমন্ত্রী গিয়েছেন এক জায়গায়, সেখানে ছাত্র দলের নেতারা তার গাড়ির পিছনে পিছনে দৌড়াচ্ছে, এটি নিয়ে কথা হচ্ছে। তো একজন ছাত্র সংগঠনের একটি বড় নেতা তিনি গাড়ির পিছনে পিছনে কেন দৌড়াবেন? তাকে একটু সময় দিতে পারেন, অথবা তার জন্য আলাদা সময় নির্ধারণ করা, অথবা তিনি অফিসে গিয়ে কথা বলবেন। তার গাড়ির পিছনে পিছনে দৌড়াতে হবে কেন? গাড়ির প্রধানমন্ত্রী পেছনে সালাম বা দেওয়ার দৌড়াতে জন্য। হবে কেন, বা অফিসের বাইরে বা দাঁড়িয়ে থাকতে হবে কেন? তাহলে অতীতে যে আন্দোলনে ভূমিকা রেখেছিলেন তারা, দলীয় আনুগত্যর যে একটি ব্যাপার রয়েছে, সাংগঠনিক অভিজ্ঞতার যে একটি দাম রয়েছে, এগুলো কি তাহলে মূল্যায়ন করা হচ্ছে না নাকি? তো মূল্যায়ন কারো কারো ক্ষেত্রে হচ্ছে, কারো কারো ক্ষেত্রে হচ্ছে না। আমি বলবো যে মূল্যায়ন হচ্ছে না এটি যেমন ঠিক নয়, আবার মূল্যায়ন প্রপারলি হচ্ছে এটিও সঠিক নয়। তাহলে এই কথাগুলো কম আসতো যে কথাগুলো আসতেছে। তো এই জন্য আমার মনে হয় যে যে কথাগুলো আসছে তার বাস্তবতা রয়েছে। আমার মনে হয় যে বাস্তবতাগুলো খতিয়ে দেখা উচিত। তো এটি না দেখলে আমাদের যে প্রত্যাশা ছিল আমাদের নতুন বাংলাদেশের, সেই বাংলাদেশ তো স্বপ্নই থেকে যাবে। আমরা নতুন বাংলাদেশের যে প্রত্যাশা ছিল এই গ্যাপটা বাংলাদেশের, হচ্ছে কোথায়? আপনি যেহেতু একটি গণমাধ্যমের সম্পাদক, আপনি নিশ্চয়ই আরো বিস্তারিত জানতে পারবেন। দেখুন এখানে গ্যাপের অনেকগুলো জায়গা আছে। গ্যাপটি হচ্ছে হয় কি যে যেই যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব নিয়োজিত আছেন, তারা দীর্ঘদিন প্রায় 16 বছর ক্ষমতার বাইরে ছিলেন। ক্ষমতার বাইরে থাকবার সময় তাদের এক ধরনের মানসিকতা ছিল, এদেশের জনগণের সমর্থনকে তাদের পক্ষে নেয়ার জন্য, রাজপথে আন্দোলনকে গতিশীল করার জন্য, সরকারকে হটানোর জন্য এক ধরনের মানসিকতা ছিল। তারা দেশের সংস্কারের কথা বলেছিলেন, তারা সংবিধান সংস্কারের কথা বলেছিলেন, তারা আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেছিলেন, তারা দেশের ফ্যাসিবাদ মুক্ত করার কথা বলেছিলেন, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছিলেন, সবকিছু বলেছিলেন। কিন্তু ক্ষমতায় আসবার পরে যে সংবিধান সংস্কারের কথা বলেছিলেন, যে জুলাই সনদের মধ্য দিয়ে এদেশে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার কথা তারা বলেছিলেন, সেই জায়গা থেকে সরে এসছেন। সরে আসবার কারণ হচ্ছে যে ক্ষমতায় যারা থাকেন তারা সবসময় একটি জিনিস চিন্তা করেন যে তাদের ক্ষমতাকে নির্বিঘ্ন করার জন্য, ক্ষমতাকে নিরঙ্কুশ করবার জন্য কোন কোন জায়গাগুলো আছে সেগুলোকে তারা বেশি গুরুত্ব দেন। কারণ যারা ক্ষমতায় থাকেন তারা চান না যে তার ক্ষমতাকে বাধাগ্রস্ত করবার জন্য আর একটা শক্তি দাঁড়াক, সেই শক্তিকে আপনার মোকাবেলা করার জন্য, সেই শক্তিকে পদদলিত করবার জন্য, অথবা সেই শক্তি যাতে দানা বেঁধে না উঠতে পারে সেজন্য তারা সংবিধানের কথা বলে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করেন, যেটা অতীতে সরকার করেছে। আমরা ভেবেছিলাম যে জনগণকে ক্ষমতায়িত করবার জন্য, এদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ক্ষমতার ভারসাম্য তৈরি হবে, জনগণের সাথে শাসক শ্রেণীর মধ্যে একটা সম্পর্কের সেতুবন্ধন তৈরি হবে। সেটি আসলে হয় না। আগে সরকারের আমলে যা ছিল সেই দিকেই এই সরকার হাঁটছে, এটি আমার কাছে মনে হচ্ছে। শহীদুল ইসলাম, আপনি নিজেও জানেন যে ইউনূস সরকারের সময় বেশ কয়েকটি কমিশন করা হয়েছিল, নারী কমিশন ছিল তার মধ্যে অন্যতম। কিন্তু ইদানিংকালে নারী কমিশন, ইদানিংকালে কেন, ইউনূস সরকারের সময় থেকেই সেই কমিশন পর্যন্তই আলাপ ছিল, তারপরে আর কোনো আলাপ আসলে দেখিনি, আমি অন্তত দেখিনি। এই ব্যাপারে আপনার কাছে আসতেছি, তবে একটি বিরতির পরে আসবো। দর্শক দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা, দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি সংরক্ষিত নারী আসন কোন যোগ্যতায় মনোনয়ন, এই বিষয়টি নিয়ে। এবং এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত হয়েছেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আমাদের সাথে আরও আছেন শহীদুল ইসলাম, তার সাথে এতক্ষণ কথা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে। এই পর্যায়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। বিরতিতে যাওয়ার আগে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেই প্রশ্নটি আপনাকেই করতে চাই যে ইউনূস সরকারের আমলে নারী বিষয়ক সংস্কার কমিশন হয়েছিল, সেই কমিশনের কোনো আলাপ
শোনা যাচ্ছে না আর কি। এই কমিশন বেশ কিছু প্রস্তাব সামনে এনেছিল এবং জুলাই সনদে অন্তত 5% নারী প্রার্থী নিশ্চিত করার কথা বলা হয়েছিল এখানে। বড় দলগুলোর মধ্যে এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না কেন, আপনি কি মনে করেন? না, শেষের উত্তরটা দিই যে কিছুটা তো প্রতিফলন দেখা গেছে বিএনপির মধ্যে, কিন্তু অপর যে রাজনৈতিক দল তখন নির্বাচনে ছিল জোট সংগ্রাসও তাদের আসলে একেবারেই দেখা যায়নি। এটা খুবই দুঃখজনক। কিন্তু এটা আমি বলছি না যে এটা বিএনপির 5%-এ না যাওয়াটা কোনো ভালো সিদ্ধান্ত, কিন্তু তারপরেও বিএনপি সেটাতে অ্যাকোমোডেট করেছে। মন্ত্রিসভায় নারীদের যে অংশগ্রহণ সেটাকে নিশ্চিত করেছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং আশা করি ভবিষ্যতে বিএনপিতে নারীদের এই যে রাজনীতি, পার্লামেন্ট এবং সরকার তিনটাতেই অংশগ্রহণ বাড়বে। যেহেতু জুলাই সনদের কথা আপনি বললেন, আমি একটু পেছনে ফিরতে চাই আসলে, যে ওই সময় আমরা যে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল বা আমরা যারা অংশগ্রহণ করেছিলাম, এবং সেখানে একটা বড় সংখ্যক যে উপস্থিতি সেটি ছিল নারীদের মধ্যে থেকে, এবং আন্দোলনের একটা পর্যায়ে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক বা বিশ্ববিদ্যালয়ের বাইরে হোক, বিশেষ করে ঢাকা শহরে নারী শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এবং পরবর্তীতে আমরা যেটা আপনি বললেন যে নারী কমিশন গঠিত হয়, তার রিপোর্ট, সেটি নিয়েও যেভাবে কমিশনের রিপোর্ট নিয়ে ডিবেট হয়েছে, কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, সেটাও নিন্দনীয়। কিন্তু খুব আশ্চর্যজনকভাবে সেই আলোচনাগুলো আমরা শুনছি না। অবশ্য এই সরকারের মাত্র 50 দিন বোধহয় হলো এখন। আশা করি সেই আলোচনাগুলো সামনে আসবে। তৃতীয় আরেকটা বিষয় আমি বরং বলি আপনাকে, খুব খেদ নিয়েই বলি, যে জুলাই আন্দোলন পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার থাকলো, সে সময়ে আপনি যেটা বললেন যে নারীদের যে অংশগ্রহণ, নারীদের যে অবদান জুলাই আন্দোলনে, কিন্তু এই সময়টাতে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নারীরা নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, এবং পার্টিকুলারলি মানসিক অশান্তির মধ্যে ছিল। সেটা একজন মা হোক, সেটা কারো স্ত্রী হোক, কারো বোন হোক, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু তারা দেখেন মার্কেটে যেমন তাদের ওড়না নিয়ে টানাটানি হয়েছে, লঞ্চে লাঞ্ছিত হয়েছে, তাদের লাঞ্ছনাকারীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ফুল দিয়ে বরণ করা হয়েছে। মানে একটা অরক্ষিত এবং খুবই আনএক্সপেক্টেড এনভায়রনমেন্ট কিন্তু নারীদের জন্য ছিল এই গত কয়েকদিন। এবং সবচেয়ে নৈতিক স্খলনের যে জায়গাটা, সেটা হচ্ছে যে এই 18 মাসে পার্টিকুলারলি অনলাইনে শেমিং, বুলিং, যেটাকে যে ভাষায় আমরা বলি কিনা কেন, সেটা যদি কোনো শ্রেণী সবচেয়ে বেশি শিকার হয়, সেটা নারীরা। অর্থাৎ যেটা আমি বোঝাতে চাচ্ছি, যে আন্দোলন নারী মুক্তির একটা আন্দোলন হওয়ার কথা ছিল, যেটা নারীরা অংশগ্রহণ করেছে তাদের সামনের অগ্রযাত্রার জন্য, দেখা গেল তাদেরই যোদ্ধারা, সহযোদ্ধারা এমনভাবে নারীদের উপর চড়া হলো, সেটা ফিজিক্যালি, সেটা অনলাইনেও বটে। আরো একটা তথ্য আপনাকে আমি দিই, যেহেতু আমরা নারীদের নিয়ে কথা বলছি। সেটি হচ্ছে যে বাংলাদেশে আপনি জানেন যে আমাদের উইমেন ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমরা ট্রিমেন্ডাস একটা পজিশন আমাদের আছে সারা ওয়ার্ল্ডে। সেটা মোটা দাগে 30 থেকে 25 থেকে 40-এর মধ্যে ওঠানামা করে, এবং আমরা সবসময় কয়েক ডেকেডস এটা 50-এর উপরে যায়নি। যেখানে ভারতের মতো দেশের র্যাঙ্কিং অনেক পেছনে, জাপানের মতো দেশের র্যাঙ্কিং অনেক পেছনে। কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে গত কয়েক মাসে, পার্টিকুলারলি অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সেটা হচ্ছে যে যখন নারীরা, আপনি এই তথ্যটা জানেন কিনা, যে হেট্রেটের শিকার সাউথ এশিয়াতে এখন বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি, অবশ্য অনলাইনের কথা বলছি আমি। অর্থাৎ একটা নারী যখন তার স্বাভাবিক অবস্থাতে, ফর এক্সাম্পল আপনি এখানে, আমি জাস্ট উদাহরণটা দিচ্ছি, যে আপনি এখানে অ্যাঙ্করিং এর কাজ করছেন, আপনি ভালো একটা অবস্থানে আছেন, কিন্তু তারপরে যদি আপনার অবস্থানটা এলিভেটেড হয়ে এই চ্যানেলের আপনি এমডি বা চেয়ারম্যান হয়ে যান, বা বাংলাদেশের একটা এমপি হলেন, বা কোনো একটা প্রতিষ্ঠানে আপনি আরো উচ্চ পর্যায়ে গেলেন, তখন যেটা হচ্ছে ওই ক্ষেত্রে আমাদের নারীদের প্রতি সহনশীলতা সবচেয়ে কম সাউথ এশিয়াতে। তাহলে একদিকে আমাদের র্যাঙ্কিং হচ্ছে সাউথ এশিয়াতে নারী উইমেন ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমরা হাইয়েস্ট, ইভেন দেন শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান এন্ড অল দি কান্ট্রিজ। বাট যখন হেট্রেটের প্রসঙ্গ আসতেছে বা যখন বেশি অর্জনের জায়গাটা আসে, সেখানে নারীর প্রতি বিদ্বেষটা 70% বেড়ে যায়। অর্থাৎ স্বাভাবিক অবস্থায়। মামুন, আপনার কি মনে হয় যে যে গণ অভ্যুত্থানের ঠিক পরপরই আসলে এই চেঞ্জ গুলো হয়েছে, যে নারী অধিকার ও মর্যাদা, সমমর্যাদার বিষয়টি নিয়ে? মানে এটা বলতে কোনো দ্বিধা নাই যে নারীর যে মর্যাদা, যে অধিকার, পার্টিকুলার অধিকারের কথাটা যদি বলি আমরা, সেটা তো দীর্ঘদিনের একটা ডিবেট, এবং এটা ওই জায়গায় যায়নি যেখানে আমরা সমাজ হিসেবে, রাষ্ট্র হিসেবে, এবং বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুত্থানের পরে যেখানে আমরা দেখতে চেয়েছিলাম সেখানে যায়নি। কিন্তু খুব দুঃখজনক, আমার বয়সে যদি আমি বলি, সমস্ত ফ্যাক্টর বাদ, সমস্ত নিউজ বাদ,
সমস্ত ইনফরমেশন বাদ। আমি তো সবচেয়ে দেখেছি নারীরা ভালনারেবল এই 18 মাস, এবং এমন একটা গোষ্ঠী তৈরি হলো এবং যাদেরকে একদম কোনো কোনো ক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতা ছিল, কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছিল। আমি মৌলবাদ শব্দটা ব্যবহার করতে চাই না, কিন্তু একটা বড় নারী বিদ্বেষী গোষ্ঠী যারা পশ্চাৎপদ, কোনো কোনো ক্ষেত্রে ধর্মের দোহাই দিয়ে, কোনো কোনো ক্ষেত্রে আমল আকিদার দোহাই দিয়ে, কোনো ক্ষেত্রে সমাজের বিভিন্ন বিধিনিষেধের দোহাই দিয়ে শুধুমাত্র অনলাইনে আক্রমণ করেনি, এরা কিন্তু নারীদের প্রতি ঝাঁপিয়ে পড়ছে। যে কারণে আমি বললাম যে একটা পর্যায়ে মনে হয়েছিল বোধহয় একটা অনিরাপদ রাষ্ট্রে বাস করছে নারীরা বাংলাদেশে। কিন্তু সেই আমরা যদি প্রেক্ষাপট সরকার থেকে দলের কথা বলি যে তাদের নির্বাচনের ইশতেহারে কিন্তু নারীদের নিয়ে একটি শক্ত অবস্থান দেখা গিয়েছিল, আমি কিন্তু সেটাতে বাস্তবে কি এর যাচ্ছিলাম প্রয়োগ যে দেখতে পাচ্ছি আমি আমরা? সেটাতে আপনি যাচ্ছিলাম দেখতে পাচ্ছেন? যে সেটা প্রথম স্টেপটা হতে পারতো যদি বিএনপি পুরো যে এক্সপেকটেশন ছিল যে 5% ফিল আপ করবে, সেটা করতে পারলে ভালো হতো। কিন্তু মেসেজ একটা আমরা পাই যে অন্তত এই দলটি হয়তো বা নারীদের আস্থার জায়গাটা কিছুটা হলেও নিতে পেরেছে। এবং আমার ধারণা এবারে ভোটের রাজনীতিতে নারীদের সম্পর্কে যে বাক্য বলা হয়েছে, পর্দা সম্পর্কে যে কথা বলা হয়েছে, শ্রমের অধিকার সম্পর্কে যে কথা বলা হয়েছে জামাত ইসলামী থেকে, সেটা কিন্তু আমার বলতে কোনো দ্বিধা নেই, সেটা জামাতের ভোট তো বাড়ায়নি এবং সিগনিফিকেন্টলি কমিয়েছে বলে আমি বিশ্বাস করি। তার বিপরীতে যদিও 2-5% হয়নি, অথবা সংখ্যাটা অনেক কম, কিন্তু বিএনপি যেভাবে ডিফাইন করেছে নারী অধিকারকে, বিএনপি তাদের নির্বাচনী প্রচারণাকে যেভাবে এগিয়েছে এবং ম্যানিফেস্টোতে যেভাবে উল্লেখ করেছে, সেটা কিন্তু ডেফিনেটলি বিএনপির ভোট বাড়িয়েছে। আসি এখন আপনি যে আলোচনাটা আমরা প্রশ্নটা আমায় করেছিলেন, সেটা হচ্ছে যে নারীদের এখন গভর্নমেন্টের রিপ্রেজেন্টেশন, সরকারের সংসদে যে রিপ্রেজেন্টেশন, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। আমি মনে করি যে মোটা দাগে 3টি ক্রাইটেরিয়া অথবা দলগুলো দেখবে। সেটি হচ্ছে যে আপনার একটা হচ্ছে দলে তাদের অবস্থান এবং কন্ট্রিবিউশন, এবং সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় পর্যায়ে আসবে, যে শিক্ষাগত যোগ্যতা, তার কমিউনিকেশন স্কিল, সামাজিক মর্যাদা, এটি আসবে। আর তৃতীয়ত আমার মনে হয় যেটি কোনো কোনো ক্ষেত্রে আসার আমি আশঙ্কা করছি এবং খুব দ্ব্যর্থহীন ভাবে তার বিরোধিতা করছি, সেটা হচ্ছে যে আত্মীয় স্বজনের কানেকশনটা যেন না থাকে, যেটা সম্ভাবনা একটা আছে। জামাতে এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই। গতকালকে আমি একটা স্টেটমেন্ট দেখেছি যে তাদের যারা মন্ত্রী এমপি যারা হয়েছেন, তাদের আত্মীয় স্বজনকে তারা আনতে চান না, অথবা যারা নির্বাচন করেছেন তাদের কেউ আসতে পারে। যেটা আমি বিএনপির কাছ থেকে দেখতে চাই, যে যদি যোগ্য হয় কোনো পরিবারের কোনো নারী যার রাজনীতিতে তার স্বামী আছে অথবা সন্তান আছে বা ভাই আছে, সেখানে কোনো আপত্তি নেই, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কোটা এমন যেন না হয় যে প্রভাবশালী কোনো রাজনীতিবিদ কিন্তু তার স্ত্রী বা তার কন্যা বন্য যে কেউ, কোনো আত্মীয় যদি যোগ্য না হয়, তেমনটা আমরা প্রত্যাশা করি, তাদেরকে আমরা তেমনটা যেন না দেখতে চাই হয়। না। কিন্তু নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া কি বাড়তি জটিলতা কিনা, এটি নিয়ে একটু কথা বলতে চাই, তবে একটি বিরতির পরে এসে কথা বলবো। জি, একটু বিরতির পরে এসে কথা বলতে চাই। দর্শক দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। আবারও স্বাগত আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি সংরক্ষিত নারী আসন কোন যোগ্যতায় মনোনয়ন, এই বিষয়টি নিয়ে। এবং এ পর্যায়ে শহীদুল ইসলাম, আপনার কাছে জানতে চাই, বিরতিতে যাবার আগে একটি প্রশ্ন করে গিয়েছিলাম যে নারী প্রার্থীকে মনোনয়ন দেয়া কি বাড়তি জটিলতা মনে করা হয় কিনা, আপনার কি মনে হয়? দেখুন, এটা বাড়তি জটিলতা মনে করার ব্যাপারটা কেন আসবে? কারণ এখানে বাংলাদেশের সংবিধানে যেই নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে, এটি তো সব রাজনৈতিক দলগুলোর জানা আছে। এই প্রস্তুতিটা তাদের থাকা উচিত যে এখানে নারী প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তারা জটিলতা মধ্যে কেন পড়বেন। এখানে দেখা যায় যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, তার ভিতর থেকে একটা সিস্টেম যদি ডেভেলপ করে রাজনৈতিক দলগুলো, যে আমি এই ক্রাইটেরিয়ায় এই নারীদেরকে আমি এখানে এই পদে মনোনয়ন দেব, নারী সংসদ সদস্য হিসেবে তাকে আমরা নিয়োগ দেব অথবা তাকে মনোনীত করব, তার একটা সিস্টেম দাঁড় করানো উচিত। আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে এই সিস্টেমটা যদি ডেভেলপ করতে পারে, তাহলে এই যে দেখবেন যে 1000-এর উপরে নারী আবেদন করেছে বিএনপির কি বলে নারী সংসদ সদস্য হবার জন্য। তো সেখানে এটা নিয়ে যখন দেখা যাবে যে যারা মনোনীত হয়েছেন আর যারা মনোনীত হননি, তাদের ক্ষোভটা দেখবেন, এটা পরে দেখা যাবে। কিন্তু এটা বিএনপির ভিতরে। আবার তার পাশেই আপনি দেখবেন যে দেখা গেল যে এখানে আরেকটি দল আছে জামাতের, যেটি নিয়ে মামুন ভাই যে কথাগুলো বললেন, যে সেখানে নারীদের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিটা কোন ধরনের, এটা নিয়ে তার কিছু আপত্তি আছে। আমি বলবো যে আপত্তি থাকলেও নারীদের পক্ষ থেকে, তাদের জামাত ইসলামের আন্দোলন যে নারীরা করে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি আছে কিনা, তাইলে সেই আপত্তিটাকে আমরা কগনিজেন্সে নেব। তারা যদি মনে করে যে না, আমরা এখানে জামাত ইসলামী করবার কারণে
আমরা এখানে কি বলে আমরা বৈষম্যের শিকার হচ্ছি না, আমরা সঠিকভাবে তাদের মনোনয়নের ক্ষেত্রে আমাদের এখানে সমস্যা তৈরি হয়নি, সেই সমস্যাগুলো যদি সামনে আসে তাহলে বুঝবো যে না এখানে সমস্যা আছে, তাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আর তাদের যদি সমস্যা না থাকে তাহলে আমার মনে হয় যে তারা যে সিস্টেমটা ফলো করে এই সমস্যাগুলো দূর করবার জন্য, যে জটিলতার কথা বললেন, সেই জটিলতা দূর করার জন্য একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসলে সেই জটিলতা হবে না। কেন হবে না, আমি এক্ষেত্রে কি আপনি একটা উদাহরণ দেই। আমি এটা অনেক আগের কথা বলি। একবার ছাত্র দলের কমিটি নিয়ে, তখন ম্যাডাম আছেন, তো অনেক আগে, তো ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি নির্বাচন নিয়ে নানা সংকট তৈরি হচ্ছিল, মারামারি নিজেদের ভিতরে অনেক গন্ডগোল হচ্ছিল। পরে বলল যে তখন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নির্বাচন হয়ে গেছে, তখন তারা ইসলামী ছাত্র শিবিরের ছাত্র দলকে বলল যে ছাত্র শিবির কোন সিস্টেমটা ফলো করে যে তাদের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয় না, তোমরা সেই সিস্টেমটা দেখে আসো তো গিয়া। তখন ওই ছাত্র দলের যারা গিয়েছিল, আমি গিয়েছিলাম সেই সময়, আমি বিসিএস পরীক্ষার জন্য আমি গিয়েছিলাম ছাত্র দলের অফিসে তাদের একটা গঠনতন্ত্র আনবার জন্য, এরপরে ছাত্র শিবিরের অফিসে। সেই সময়টাই ঘটনা সেই সময়কার। তো সেই সময় গিয়ে দেখলাম যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিসের ভিতরে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের জন্য একটা ব্যালট বক্স রাখা আছে। তখন ছাত্র দলের ছাত্ররা গিয়েছিল, আমিও গিয়েছিলাম সাথে। তো গিয়ে প্রশ্ন করলো যে ভাই আপনারা যে এখানে ব্যালটের বক্সটা রেখে দিয়েছেন, এখানে কি বলছে, এখানে কেন্দ্রীয় সভাপতির ভোট দিয়ে যাচ্ছে সদস্যরা, বলছে এখানকার ভোটের বাক্সটা চুরি হয়ে যায় না? কয় না, কেন চুরি হবে, যেটা চুরি হওয়ার তো প্রশ্নই আসে না, কারণ তারা যারা ভোট দেয় এখানে নির্দিষ্ট সময়, কয় আমাদের অফিসে থাকলে তো এই বক্স আর একজনে নিয়ে গিয়ে আবার আর এক বক্স ঢুকাই দিত, এরকম হতো। তো তখন গিয়ে ম্যাডামের কাছে এসে তারা এই রিপোর্ট দিয়েছিল যে ম্যাডাম ওইখানে যেই পদ্ধতিতে নির্বাচন হয় এই পদ্ধতি আমাদের এখানে আসলে অ্যাপ্লিকেবল না, এটা আমরা এখানে বাস্তবায়ন করতে পারবো না, সুতরাং আমাদের যে পদ্ধতি আছে এটাকে কিভাবে আরো উন্নত করা যায় সেটা নিয়ে চিন্তা করা দরকার। এই জন্য আমি বললাম যে একটা সিস্টেম, আপনার সিস্টেমটা দাঁড় করালে এই যে এখন যে জটিলতার কথা বলছি, জটিলতা থেকে মুক্ত হওয়া যাবে। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছেও একই প্রশ্ন, আসলে বাড়তি জটিলতা এই জিনিসটাই বা এই কথাটাই বা আসছে কেন? আর বর্তমান রাজনীতি বা নির্বাচনে জায়গা পাওয়ার ক্ষেত্রে নারী প্রার্থীকে আসলে কোন দল আসলে কি যোগ্যতায় আসলে মূল্যায়ন করে থাকে মূলত, আপনার কি মনে হয়? শহীদ ভাই একটা ইন্টারেস্টিং টপিক দিয়ে এসে সেটা একটু রিফ্লেক্ট করে, সেটা হচ্ছে যে জামাতের যে নারী সদস্যরা তারা যদি মেনে নেন যে জটিলতা আমরা যাব না, আমাদেরকে আমি জামাতের সর্বোচ্চ নেতা আমাকে হতে দেবেন, আমি মেনে নিলাম, আমাকে গোলাপ ফুল হিসেবে রাখবে, আমি মেনে নেব, আমাকে নারী সর্বোচ্চ, তারপরে তো আমাকে যে কোনো কর্মঘণ্টা 6 ঘন্টা করে দেবে, আমি মেনে নেব। তো সেটা তো শুধু জামাত ইসলামের নারীদের যে একটা অংশ 2, 3, 10 লাখ 15 লাখ মেনে নিলাম, বাট হোয়াট ডাজ দিস রিভিল, যে ওই দলের মানসিকতা কেমন বা নারীর প্রতি দৃষ্টিভঙ্গি কেমন সেটা তো সবাই মেনে নেবে না। একটা রাজনৈতিক দলের যে আদর্শ, সেই আদর্শ তার কর্মীদের জন্য যদি হয়ে থাকে সেটা একটা বিষয়, বাট যখন ভোটের মাঠে আপনি প্রচারণায় নিয়ে আসবেন তখন শহীদ ভাই আপত্তির জায়গাটা এখানে। আর জামাত ইসলামের নারীরা, ধরে নিলাম যে এখন যে 15,000 নারী আছে উদাহরণ হিসেবে, তারা কেউ জামাতের আমির হতে চায় না। এখন যদি 15,000 এক নাম্বার বলে যে আমি তো আমির হতে চাই বা আমি তো প্রধানমন্ত্রী হতে চাই, তখন তো একটা মহা সমস্যায় জামাতকে পড়ে যেতে হবে। সেটা জামাতের নিজস্ব সিদ্ধান্তের বিষয়, কিন্তু এটা অবশ্যই আমি একজন শিক্ষক হিসেবে, সচেতন মানুষ হিসেবে ঘোরতর আপত্তি রয়েছে যে পার্টির চোখে নারীদের দেখা যাবে না, নারীদেরকে দেখতে হবে বাস্তবতার নিরিখে, নারীদেরকে দেখতে হবে উন্নয়নের দৃষ্টিভঙ্গি থেকে, সামাজিক মর্যাদার দৃষ্টি থেকে। একটা ইন্টারেস্টিং জিনিস আপনি নিয়ে আসছেন, দিস ইজ ট্রুলি ভেরি ইন্টারেস্টিং, যে ক্রাইটেরিয়াটা একটা নির্ধারণ করা যায় কিনা। যেমন শহীদ ভাই একটা সুন্দর অ্যান্সার করছে যে নারীর নিয়ে জটিলতা হবে কেন, এটা তাদের সাংবিধানিক অধিকার, সেটা নিতে হওয়ার কথা না। যে জায়গাটা সমস্যা, কি যে এই যে নির্বাচনী খরচের বিষয়গুলো কি এখানে প্রাধান্য পায়, নাকি হচ্ছে কাঠামোগত নীতির সমন্বয়ের যে অভাবটা এটাও চলে আসে? সেটা একটা প্রশ্ন, সেটা একটা প্রশ্ন। বাট এবারে পরিবর্তিত ব্যবস্থায় আমার ধারণা, সেটা বিএনপি হোক বা জামায়াত ইসলামী হোক, একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে যে কি প্রক্রিয়ায় 1000 থেকে বিএনপি 36 জনকে নির্বাচিত করলো, বা জামাত 11 জন না 13 জন, যে 13 জনকে নির্বাচিত করলো। খুব ভালো হয় যে যে ক্রাইটেরিয়া নির্বাচিত করা হলো, অন্তত যেন উনি বলছিলেন যে 1000 যদি হয় এটা রিয়াকশন হবে, সেটা এই মুহূর্তে বিএনপি ক্ষতিগ্রস্ত করবে না করবে সেটা অন্য বিষয়, কিন্তু পাবলিক ইমেজের ক্ষেত্রে খুব ভালো হয় যে এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে এদেরকে নির্বাচিত করা যায়, এবং সেখানে আমি জটিলতার কিছু দেখি না। যে জায়গাটায়, যে আমি একটু যেটা বললাম যে সমস্যাটা যেটা তৈরি করে, যে
এই 1000 জনের মধ্যে যদি আমি ক্রাইটেরিয়া ঠিক করি এবং সেখানে স্কোরিং একটা করার চেষ্টা করি, সেই স্কোরিংটা যদি আমরা প্রকাশ করি, যেমন উনি বললেন যে জামাত ইসলামের বা শিবিরের নেতা নির্বাচনে ভোট আমরা দেখি কিন্তু একটা ফলাফল অটোমেটিক জানি যে অমুক হয়ে গেছে, কত ভোটে হলো কত ভোটে না হলো এটা জানা যায় না, সেটা করতে চাই না। বাট যে এই প্রক্রিয়াটায় যেটা হলো যে আমার এই ক্রাইটেরিয়াটা আমার এইটা স্কোর, এখন তো এটা করা যায়, এটা তো নানান ধরনের স্কোরিং স্কেলিং সিস্টেম আছে, এবং তার মধ্যে যদি আপনি সেটা নির্ধারণ করে দেন তখন এই ডিবেট গুলো কমবে। এবং আমি আশা করি যে বিএনপি এবং জামাত এবারে পরিবর্তিত পরিস্থিতিতে সেই জিনিসটা নিশ্চিত করার চেষ্টা করবে। বাট খুব সহজীকরণ যদি আপনি করেন বিএনপির জন্য পার্টিকুলারলি, অথবা কিছু কিছু ক্ষেত্রে জামাতের জন্য ঠিক, যদিও জামাতের যে নারী নেত্রীদের উপস্থিতি এবং কর্মীদের উপস্থিতিতে 6 লাভ আমরা দেখেছি, এই 5ই আগস্টের পরে বের হওয়া শুরু হলো এবং নির্বাচনের মাঠে 6 লাভ হলো, কিন্তু বিএনপির যারা নারী নেত্রী তারা গত 17 বছরে চরম নির্যাতনের শিকার হয়েছে এবং মাঠে আমরা উন্মুক্ত হয়ে দেখেছি। সেই জায়গা থেকে হয়তো জামাতের জন্য ডিফিকাল্ট হবে যে তারা নির্যাতনের শিকার কতটুকু নারী হয়েছিল না হয়েছিল, কিন্তু বিএনপির যারা নারী নেত্রী এবং কর্মী যারা আসলেই রাজপথে ছিল, যাদেরকে আমরা দেখেছি নির্বাচনে মাঠে নির্বাচনের আগে নির্যাতনের শিকার হতে বা আওয়ামী লীগ সরকারের সময়, সেটা একটা ক্রাইটেরিয়া হতে পারে যারা নির্যাতিত এবং পার্টিতে তার পজিশন, পার্টিতে অবদান, তার একাডেমিক কোয়ালিফিকেশন, অন্যান্য এক্সিলেন্স সবকিছু মিলে, বা লেন্থ অফ সার্ভিস টু দি পার্টি ক্যান বি অ্যানাদার ক্রাইটেরিয়া। এর মধ্যে ক্রাইটেরিয়া নির্ধারণ করে দেওয়া যায়, মোটা দাগে 3-4টা না করে থিমেটিক করে দিয়ে তার আন্ডারে যদি খুব সিগনিফিকেন্টলি ক্রাইটেরিয়া করা যায় ভাগ ভাগ করে, তখন কিন্তু এই ডিবেটগুলো কমে আসবে। এবং সেই জিনিসটা আমরা দেখতে চাইবো যে বিএনপি সেই কাজগুলো করার মাধ্যমে নারী নেত্রী ঠিক করছে। নিশ্চয়ই আমরাও সেই প্রত্যাশা করি। শহীদুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে এই যে এখন তো আমাদের নতুন সরকার 2 মাসও বয়স হয়নি, এই সরকারের কাছে আসলে বা এই সরকার কোন দিকে আগাচ্ছে নারীদেরকে নিয়ে, বিশেষ করে যে নারী বান্ধব রাজনৈতিক পরিবেশের নিশ্চয়তা কি তারা দিতে পারবে? বিশেষ করে নারীরা রাজনীতিতে যে চ্যালেঞ্জগুলো ফেস করে সেগুলোর প্রশাসনিক ও আইনি সহায়তা নারীরা পাবে কিনা, এই নিশ্চয়তা কি এই সরকার দিতে পারবে কিনা, বা সেই পথে কতটুকু আগাতে পারলো? দেখুন, নারীদের রাজনৈতিক অধিকার সংরক্ষণের ক্ষেত্রে, এরপরে নারীদের কি বলে নির্বিঘ্ন কর্মপরিবেশ তৈরির ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তো একটা পজিটিভ বক্তব্য আছে যে নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন। এটি যেমন নারীরা প্রত্যাশা করে, আমাদের জায়গা থেকে আমরা প্রত্যাশা করি, কিন্তু সেই নারীর জন্য যে অধিকার আমরা প্রত্যাশা করি সেই পুরোপুরি অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার কতটুকু ভূমিকা রেখেছে সেটি তাদের কাজের মধ্যে দিয়ে আসলে প্রকাশিত হবে। কারণ যেটি বললেন মামুন ভাই, আমিও তার সাথে একমত যে এই সরকারের বয়স মাত্র 50 দিন। সুতরাং এটি আমরা দেখতে চাই যে নারীর অধিকার সংরক্ষণের ক্ষেত্রে, তার ইজ্জতাবরুর নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সরকার ভূমিকা রাখবেন, এটি সরকারের কাছে প্রত্যাশা আমার। যেহেতু সরকার পরিচালনা করছেন তাদের দায়িত্ব তো বেশি। আর বিরোধী দলের ব্যাপারে কথা আসলো যে জামাতের নারীদের ক্ষেত্রে, তো জামাতের নারীদের ক্ষেত্রে হয় কি যে তারা যে সিস্টেমের মধ্যে দিয়ে আসেন, যেটি বিগত আন্দোলনের সময় তাদের নারীদেরকে মাঠে দৃশ্যমান হয় না, যেটি মামুন ভাই বললেন, আমরাও দেখেছি যে তারা হয়তো ধরে নিয়েছিল যে জামাত শুধু পুরুষদের নিয়ে আন্দোলন করে, নারীদের পার্টিসিপেশন তাদের দলের মধ্যে নাই। কিন্তু জামাতের আমির যখন বলল যে আপনারা যেটা চিন্তা করেন তার চেয়ে বেশি পার্টিসিপেশন পুরুষ রাজনৈতিক কর্মীর চেয়ে নারী রাজনৈতিক কর্মীর সংখ্যা খুব বেশি হেরফের নাই, বাংলাদেশ সারা বাংলাদেশে জামাতের যে পুরুষ কর্মী আছে তার কাছাকাছি নারী কর্মীও রয়েছে, এটি তাদের একটি হিসাব তিনি বলেছেন। কিন্তু তারা রাজপথে কেন আসেননি সেই বিষয়টি হয়তো বললেন মামুন ভাই, তারা রাজপথে আসেনি। দেখুন, জামাতের রাজনৈতিক কাজের কতগুলো সিস্টেম তারা ফলো করে। ওই যে আমাদের দেশে যেটা হয় আর কি, ওই যে এখন কিছু অভিযোগ আসে দেখবেন যে জামাতের ব্যাপারে, শিবিরের ব্যাপারে, আমরা সেটা নিয়ে একটু ভিতরে ঢুকে দেখার চেষ্টা করেছি যে তাদেরকে গুপ্ত বলা হয়, সুপ্ত বলা হয়। হয় কি, জামাতের কর্মীদেরকে দেখেছি, শিবিরের কর্মী দেখেছি, নারীদেরকে দেখেছি, তাদের নির্দিষ্ট ফিল্ড আছে, নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে যে সেখানে সে কতটুকু দায়িত্ব পালন করবে, কতটুকু দায়িত্ব হলে তার যে কাজের যে ক্রাইটেরিয়া ঠিক করা আছে, তার সময় নির্ধারণ করা আছে। জামাতের গঠনতন্ত্র যদি দেখেন, আপনি শিবিরের গঠনতন্ত্র দেখলে দেখবেন যে কার জন্য কতটুকু কাজ, একটি বিরাট ভূমিকা পালন করে। অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম। এই পর্যায়ে ডক্টর আব্দুল্লাহ আল মামুন, একেবারেই 1 মিনিটে শেষ করে দিতে চাই যে আসলে যেটি বলছিলাম, নারী বান্ধব রাজনৈতিক পরিবেশ এই সরকার আসলে কতটুকু নিশ্চিত করতে পারবে বলে আপনি মনে করেন? তার আগে একটু জামাতের ক্রাইটেরিয়া একটা নির্ধারণ করে দিতে হবে যে গুপ্ত থাকা যাবে, এই ক্রাইটেরিয়াটা জামাত ইসলামী, শিবির এবং যে মহিলা জামাতের মধ্যে যুক্ত করে দিতে হবে। না হলে তো
এই যে এত বড় বাহিনী যে গুপ্ত হিসেবে ছিল আমি শহীদ ভাই, interrupt আরো করবো একটা এখানে, আমি ইন্টারেস্টিং শেষ করতে জি, পারি না, 30 সেটা হচ্ছে যে এক মিনিট বলবো। রাজপথে আমি সুবিধাজনক সময় আসবো, অফিস সুবিধার সময় আসবো না, আমার ক্রাইটেরিয়ার কারণে সেটিও ঠিক না। বা যেটি আপনি বলেন যে নারী অধিকারের জন্য এই সরকারের কাছে আমাদের এক্সপেকটেশনটা খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখতে চাই যে ফ্যামিলি কার্ড দিয়ে যে সূচনাটা বিএনপি করেছে, এটাকে আমি এপ্রিসিয়েট করতে চাই, কিন্তু এটার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা দেখতে চাই যে নারী যেন আর নির্যাতিত না হয়, ধর্ষণের ঘটনা যেন না ঘটে, আইন শৃঙ্খলার পরিস্থিতি যেমন এমন থাকে যে নারীরা স্বাচ্ছন্দ্যে তার জীবন নির্বাহ করতে হবে, যেটা আমি বারবার বলছিলাম যে এক ধরনের অন্ধকার যুগের মধ্যে আমরা ছিলাম গত 18 মাস। সেটা থেকে একটা উত্তরণ ঘটেছে এবং ফ্যামিলি কার্ডের যে উদ্যোগ বিএনপি, সেটা নারী এম্পাওয়ারমেন্টে সিগনিফিকেন্টলি হেল্প করতে পারে। কিন্তু সাথে সাথে যে জিনিস দরকার, যেটা আপনি বললেন যে ওভারঅল কর্ম পরিবেশ, তাদের চলাফেরার ব্যবস্থা সবকিছু এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত যেন রাজনীতির মাঠেও আমরা নারীদের সরব স্বস্তি এবং উপস্থিতি সম্মানের দেখতে চাই। সাথে শহীদুল ইসলাম, একদম 30 জীবনযাপন সেকেন্ডে, করতে জি। পারে। আমি 30 সেকেন্ড যেটা বললি সেটি হচ্ছে যে দেখবেন যে আমি যে কথাটি বলতে চেয়েছিলাম যে জামাতের শিবিরের কর্মীরা কাজ করে, কিন্তু কাজ করে তারা এটাকে প্রচারের জন্য টেলিভিশনের সামনে, ক্যামেরার সামনে আসে না, যার কারণে ওটা তো গুপ্ত হয়ে গেল না? আমি আচ্ছা, যেটি ঠিক বলতে আছে, চাচ্ছি যে অসংখ্য ধন্যবাদ। যার আরেকদিন কারণে আলোচনা নিশ্চয়ই করব। তারা আজকে এ পর্যন্ত এই আলোচনা। দর্শক দেখছিলেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।